সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চল। দেখ, একটা জিনিস আমাদের প্রথমে বুঝতে হবে। অঙ্ক খাতা যেটা মিসলেনিয়াস মেন্সে তোরা লিখবি, ডান দিকে একটা পার্ট সবসময় ছাড়বি। ঠিক আছে? রাফের জন্য। একদম। এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের রাফ থাকবে। মানে খাতায় যে ক্যালকুলেশন তুই দেখাতে পারবি না, সেই রাফের ক্যালকুলেশন আমাকে এখানে দেখাতে হবে। এবার চেষ্টা করবি এটা যাতে হয়। ধর তুই তো 1 নম্বর কোশ্চেন এখানে সলভ করছিস। 1 নম্বর কোশ্চেন সলভ করতে 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 ধর এইখানে গিয়ে শেষ হলো। এটা আমার 1 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেল। এইটুকুন জায়গায় 1 নম্বর কোশ্চেনের যে রাফের জায়গাটা আছে সেটা আমার যেন এইটুকুন জায়গাতেই থাকে। এখানেই যেন আমার 1 নম্বর কোশ্চেনের রাফগুলো থাকে। কারণ যে তোর খাতা দেখবে তাকে তো বুঝতে হবে তুই ক্যালকুলেশনটা করেছিস, অন্য কারোর খাতা দেখে অঙ্কটা টুকিসনি, তাই তো? তাহলে তুই ধর এইখানের একটা জিনিসের প্রবলেম হচ্ছে তোর, মানে ধর এখানে একটা ক্যালকুলেশন করেছিস, এই অঙ্কের একটা ক্যালকুলেশন করেছিস, সেখানে অনেক কাটাকাটি করে এখানে একটা ক্যালকুলেশন হয়েছে। ধর এখানে 23 × 79 একটা গুণ করতে হয়েছে। এটা ধর পি এর স্যালারি, কথার কথা বলছি। কিন্তু তুই পি এর স্যালারি রাফ করলি, এই পেজেই করলি না। ধর তুই অন্য কোনো একটা পেজে চলে গেলি। এই পেজে চলে গেলি। এই পেজের এখানে তুই দেখালি 23 × 97 কত হয়, এখানে করে রেখে দিলি। 7×3 = 21, হাতে থাকলো 2, 7×2 = 14, আর 2 = 16, 9×3 = 27, 7, হাতে থাকলো 2, 9×2 = 18, আর 2 = 20। 2231, তুই 2231 ক্যালকুলেশনটা 3 নম্বর পেজের কোথাও গিয়ে একটা করলি। এবার দেখ, একজন এক্সামিনারকে প্রচুর খাতা চেক করতে হবে। সে তো তোর বিভিন্ন পেজ উল্টে উল্টে দেখবে না তুই কোথায় করেছিস। তাই জন্যে 1 নম্বর কোশ্চেনের যে রাফের পার্ট, যেটা 1 নম্বর কোশ্চেন শেষ হয়েছে, এখানে কমপ্লিট করার চেষ্টা করবি। স্যার আরেকটা কথা, ধরুন ক্যালকুলেশনের মধ্যে 25 মাল্টিপ্লাই পেলাম, তো ওটা তো আমার যেহেতু মনে আছে 625, তাহলে সেটা তো রাফ করারও, সেটারও কি রাফ করতে হবে? যতটা পারবি রাফ দেখাবি। এর কারণ আমি তোকে বলছি। এর কারণ হচ্ছে তোদের খাতা কারা চেক করবে? পিএসসি স্কুলের যে টিচাররা আছে তারা তোদের খাতা চেক করবে। ঠিক আছে? এবার তাদের কিন্তু শর্টকাট ম্যাথামেটিক্স, বা ধর কিছু কিছু গুণ আছে, ধর এরকম গুণ দিয়েছে, ধর তুই দেখছিস 12 × 24, আমার কোনো দরকারই পড়ে না, আমার এখানে গুণ করে দেখানোর দরকারই পড়ে না। আমি 4 × 48 = 8, হাতে থাকলো 4, 12×2 = 24, আর 4 = 28, আমি এরকম লিখে দিতেই পারি। ঠিক আছে? এদের মাথায় কি কাজ করবে? তুই কোথা থেকে টুকেছিস, বা তুই স্টেপ জাম্প করেছিস। এবার স্টেপ জাম্প করার জন্য এরা পুরো নাম্বার দেয় না। আমি নিজে পার্সোনাল লাইফে ভুক্তভোগী মিসলেনিয়াস মেন্স নিয়ে, তাই জন্য তোদেরকে বলছি। মোটামুটি যে ক্যালকুলেশন মুখে করা পসিবল না, সেই ক্যালকুলেশন সবসময় রাফে দেখাবি। এটা আমার প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। আমরা এনাফ টাইম পাবো অঙ্ক করার জন্য, তাই তো? খাতার পেছনেও একটা রাফ লাগতে হবে, একদম লাস্ট পেজ। ধর এই লাস্ট পেজটাও তুই কি করলি, এটা ধর লাস্ট পেজ, এই সাইডে তখন রাফ রাখার দরকার নেই। লাস্ট পেজেও একটা রাফ লিখবি। আরে আর কি হচ্ছে, এক সেকেন্ড এক সেকেন্ড। হুম, লাস্ট পেজেও একটা রাফ লিখবি। এই রাফের কি দরকার? দেখ, আমি কোশ্চেনে ক্যালকুলেশন ঠিক করছি না ভুল করছি এটা তো আমার খুব জানার দরকার। ধর আমি এই কোশ্চেনটা দেখলাম, আফটার ইনক্রিমেন্ট
of 16.2/3%, the cost of a machine it becomes 4900. Find the initial cost. এই কোশ্চেনটা আমি দেখলাম, আমি কি করব, আমি তো শর্টকাটে অঙ্ক করতেই পারি। আমি এখানে লিখে নিলাম 6:7, 7 মানে 4900, 1 মানে 700, 6 মানে 4200। তার মানে তুই এইটা ঠিক বুঝে গেলি ভাই, আমার অ্যান্সার কত আসবে, 4200 আসবে। তার মানে আমার কোশ্চেনে ভুল হওয়ার কোনো জায়গা নেই। ওকে, এটা লাস্ট পেজে। এবার তুই আরামসে লিখে 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 কর, দেখ তোর অ্যান্সার 4200 আসছে না। আমি কি বললাম বোঝা গেল? তার মানে আমি উত্তরটাও শিওর হয়ে যেতে পারছি। আচ্ছা, আর একটা জিনিস আমার বলার আছে, এখানে স্টেপ মার্কিং হয়। ধর তুই প্রথম থেকে লেখা শুরু করে 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 লাস্ট পেজে গিয়ে অ্যান্সারে পৌঁছো, মানে লাস্টে গিয়ে অ্যান্সারে পৌঁছানোর আগের স্টেপে ভুল করলি, ঠিক আছে, এই স্টেপটায় ভুল করলি, তাহলে বাকি স্টেপের জন্য তুই কিন্তু একটা স্টেপ মার্কিং পাবি। যে পয়েন্টগুলো বলছি খাতায় নোট করছিস তো সবাই? হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোশ্চেন, ধরুন আমার অ্যান্সার বেরিয়েছে 97, আমি সব ঠিক করলাম কিন্তু অ্যান্সারটা লিখতে গিয়ে 79 লিখে দিলাম, তাহলে গোটা কোশ্চেনটা অঙ্কটা কেটে দেবে? না, পার্ট মার্কিং পাবি, পার্ট মার্কিং পাবি। তাই জন্যই বলছি, মানে তুই যদি যতটা লিখে ঠিক করবি তুই ততটার নাম্বার পাবি। এইখানেই পার্থক্য অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ। আর একটা জিনিস মাথায় সবসময় রাখবি, অঙ্কর যেটা অ্যান্সার আসছে আমরা উত্তর বলে এখানে লিখব, এটা মাস্ট। হ্যাঁ, এটা যদি না লিখিস তাহলে একটা পার্ট অফ মার্কস অঙ্কে কাটা যাবে। তুই অঙ্ক পুরোটা ঠিক করে থাক, পুরোটা লিখে করে থাক, একটা পার্ট অফ মার্কস কাটা যাবেই যাবে। তাহলে আমি এখন তোকে কি কি পয়েন্ট বললাম, আমাকে কি কি করতে হবে, খাতায় মার্জিন রাখতে হবে এবং মার্জিনের ডান দিকে রাফ বলে একটা জায়গা রাখতে হবে। নোট কর খাতায়, হলে বলবি। স্যার মার্জিনটা কি আমি কি অল ওভার খাতাতে করব, না শুধু ওই যেমন একটা ওপরে আর একটা নিচে এইরকম দুটো শুধু মার্জিন টানবো? দেখ, একটা জিনিস বলি আমি তোকে, যখনই লেখার গল্প আসছে না, তখনই তোর খাতা যত সুন্দর হবে তার তার ভ্যালু অনেক বেশি হবে। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার, কিন্তু টাইম হবে ওই যে প্রত্যেকটা প্রচুর পাতায় 4টে করে দাগ দেয় না? মিসলেনিয়াস, 4টে না, একটা উপরে, 2 সাইডে 2টো, নিচের মার্জিন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রথমেই খাতা পেয়ে স্কেল পেন তো পাবি, মানে নিয়ে যেতে পারবি স্কেল। আর এবং খাতা পাওয়ার সাথে সাথেই তোকে লেখা শুরু করতে হবে না, 15 মিনিটের গ্যাপ পাবি বসে থাকার। ওই যে 15 মিনিটের গ্যাপ বা বেশি মিনিটেরই গ্যাপ পাবি, কতক্ষণ আগে দেবে দেখ, সেই যে টাইমটা পাচ্ছিস সেই টাইমে বসে না থেকে মার্জিনগুলো টেনে নিবি। 4টে মার্জিন দেওয়ার দরকার নেই, মার্জিন এই সাইডে থাকবে, মার্জিন এখানে, এই রে, মার্জিন এরম থাকবে, আর এখানে ডান দিকে আমার রাফ থাকবে। খাতার স্ট্রাকচার বোঝানো গেল? স্যার যেরকম মাধ্যমিকে করতাম ঠিক সেরকম ভাবেই। এক্স্যাক্টলি সেরকম। কিন্তু যে জিনিসটা আমরা করতাম না সেটা হচ্ছে, আমরা কোনোদিন লাস্ট পেজে গিয়ে একটা রাফ বানিয়ে সেখানে অ্যান্সার বের করতাম না। এখানে এটা ইনক্লুড করবি। এখানে তাহলে তো সুবিধা কি জানিস তো, তুই যদি কোনো স্টেপ ছোট মতো করে বেরিয়েও যাস, তাহলে এক্সামিনার তোর খাতা দেখে বুঝবে তুই অঙ্কটা জানিস, তুই কারোর থেকে টুকিস নি। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই খাতায় নোট করলি কি কি করতে হবে আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখ স্যার ডেসক্রিপটিভটা আলাদা কোথায়, ডেসক্রিপটিভ কোথাও আলাদা না, একই জিনিস। তুই যেটা করছিস সেটা তোকে লিখে করতে হবে। মানে তুই ধর বলছিস, কথার কথা, তুই একটা জিনিসের 10% প্রফিট হয়েছে, 10% লাভ হয়েছে। আচ্ছা, তোরা সবাই বাংলাতে লেখা প্রেফার করছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা, স্যার হ্যাঁ বল।
কেউ কিছু বলছিস? বাংলা স্যার ইংলিশে লিখলে ঠিক প্রবলেম। এটাই বললাম। একটা কথা বলি, যে পার্টটা লিখছিস যদি অঙ্ক করিস, পুরো অঙ্ক বাংলায় করবি। অঙ্ক আর জিকে একসাথে দেয়। এবার তুই যদি জিকে ইংলিশে লিখতে চাস লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা অঙ্ক বাংলায়, একটা অঙ্ক ইংলিশে, আবার একটা অঙ্ক বাংলায়, এরম যেন না হয়। একটা জিকে ইংলিশে আর একটা জিকে বাংলায়, আবার একটা জিকে ইংলিশে, একটা জিকে বাংলায়, এরম যেন না হয়। কি বললাম বোঝা গেল? ও তাহলে আমি জিকে যদি বাংলায় লিখি অঙ্ক ইংলিশে লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ, আমি এখানে তোদেরকে যেটা বলছিলাম কি, প্রত্যেকটা স্টেপে আমি কি করছি সেটা আমাকে বলতে হবে। এটাই হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ, আর কোনো কিছু নেই। অবজেক্টিভে যেমন আমাকে কারোর কিছু বলার নেই, আমি আমার মতো অঙ্ক সলভ করব, যত তাড়াতাড়ি সলভ করে আমি অ্যান্সারে পৌঁছবো তত আমার লাভ। তো আমার কোথাও কিছু বলার নেই, আমি যদি মাথায় ক্যালকুলেশন করে অ্যান্সার বসিয়ে দিতে পারি আমি পারফেক্ট। কিন্তু ধর আমি 10% লাভ জিনিসটাকে যদি বোঝাতে চাই, তাহলে আমাকে বলতে হবে, ধরি ক্রয় মূল্য 100 টাকা, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে মানে কি, প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে 10% লাভ হয়েছে। সুতরাং বিক্রয় মূল্য 100 টাকা প্লাস 10 টাকা। এইখানে যদি লিখে দিস 110 টাকা, কেটে দেবে। সেম লাইনে দুটো ইকুয়ালস টু দেওয়া যায় না। তার মানে আমরা কি করব, 100 টাকা প্লাস 10 টাকা, এটা আমরা লিখতে পারি না। সুতরাং বিক্রয় মূল্য 100 টাকা প্লাস 10 টাকা। আবার পরের লাইনে লিখবো বিক্রয় মূল্য ইকুয়ালস টু 110 টাকা। 10% লাভকে আমি কিরম ভাবে লিখলাম সবাই বুঝতে পারলি? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বলছি আরেকটা দেখুন, ওই যে 100+10 ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আমি ওর পাশে টাকা না লিখে পরের অ্যান্সারে টাকা না লিখলাম, না, তাহলে নাম্বার কাটবে? আমি এটা মিস করেছি, এখানে টাকা লিখতে হবে, এখানে ইউনিট লিখতে হবে, ইউনিট ইজ মাস্ট, এখানে টাকা লিখতে হবে। স্যার জাস্ট এক সেকেন্ড। আচ্ছা, আমি যে গ্রুপে লিঙ্কটা দিয়েছিলাম, লিঙ্কটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। বারবার রিকোয়েস্ট আসতেছে, আমারও ডিস্টার্ব হচ্ছে, সে কারণে ডিলিট করে দিয়েছি। এখান থেকে যারা জয়েন হয়েছো কেউ লেফট হইস না। ওকে, হলো এটা, এই জায়গাটা বোঝা গেল। এবার দেখ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলার আছে। ধর তোর এখানে একটা ইকুয়েশন তৈরি হয়েছে, কি ধর 4x প্লাস 5x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 160। এই যে 160টা ধর টাকা, এখানে তুই টাকা লিখলি, এটা কিন্তু বড্ড বড় ভুল। যখন একটা অ্যালজেব্রিক ইকুয়েশন রান করছে, অ্যালজেব্রিক ইকুয়েশনে আমরা কোনো ইউনিট লিখতে পারি না। কি লিখবো, অ্যালজেব্রিক ইকুয়েশনে ইউনিট হয় না। কথাটা বোঝা গেল কি বললাম? এবং হ্যাঁ। অ্যালজেব্রিক ইকুয়েশনের পরের লাইনে কি করে আসতে হয় দেখ, আমি যদি লিখি 4x প্লাস 5x মাইনাস 20 ইকুয়ালস টু 160, আমি এখানে যদি লিখি 9x মাইনাস 20 ইকুয়ালস টু 160, আমি যদি এখানে লিখি 9x ইকুয়ালস টু 160 প্লাস 20, আমি যদি এখানে লিখি 9x ইকুয়ালস টু 180,
তাহলে x ইকুয়ালস টু কত হবে 180/9, x ইকুয়ালস টু কত হবে 20। এখানে ইকুয়ালস টু দিয়ে 20 দিলে ভুল, এরম ভাবে সাইডে যদি জায়গা ছেড়ে চলে যায় এটাও ভুল। তাহলে এখানে একটা চিহ্ন পড়ে, যখন ইকুয়েশন রান হয় তখন একটা চিহ্ন পড়ে, সেই চিহ্নটা হচ্ছে এরকম। স্যার বাও তো লিখেছিলাম না আগে হ্যাঁ হ্যাঁ ছোটবেলায়। হ্যাঁ, বা অরও লিখতে পারি। আর বা অর যদি বারবার লিখতে না হয় তাহলে আমরা এই সাইনটা লিখতে পারি। ক্লিয়ার হলো সবার? স্যার একটা হ্যাঁ প্রশ্ন স্যার। ছিল স্যার। বলো। বলছি স্যার, এই ডিজিট গুলো বাংলা ইংলিশের কোনো ব্যাপার নেই তো? না, ইংলিশে লিখতে হবে। বাংলা হরফ করলেও মানে ডিজিট গুলো ইংলিশে করতে হবে, তাই তো? ডিজিট ইংলিশে করতে হবে, হ্যাঁ। আর একটা স্যার কনফিউশন ছিল, মানে এটা আমি শুনছিলাম, আপনি যদি ক্লিয়ার করে দিলেন বলো। যে জিএস এর পার্টটা আপনি বললেন যেটা লিখবো পুরোটা একটা ভাষা, ম্যাথ যেটা লিখবো সেটা পুরোটা একটা ভাষা, একটা কিন্তু ভাষা। স্যার জিকে সাপোজ কেউ বাংলায় লিখলো কিন্তু ম্যাথ সাপোজ কেউ ইংলিশে লিখলো পুরোটা, তাহলে কি সেটা চলবে, না পুরোটাই বাংলা বা পুরোটাই ইংলিশ করতে হবে, এরকম কোনো ব্যাপার কোনো নেই? প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। জিকে যে লিখছে যে ভাষায় সেটা পুরোটা ওই ভাষাতেই হতে হবে। ম্যাথ যে লিখছে যে ভাষায় সেটা পুরোটা ওই ভাষাতেই হতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সেম টপিকে, মানে সেম সাবজেক্টে যেন ভাষা চেঞ্জ না হয়। মানে ধর জিকের একটা কোশ্চেন আমি বাংলায় লিখলাম আর একটা কোশ্চেন আমি ইংলিশে লিখলাম, এই জিনিসটা যেন না হয়। কোশ্চেন পেপারটার উপরে মেনশন করা থাকে, ওইটাই বুঝতে পারছিলাম না। কোশ্চেন পেপারের উপর এটা মেনশন করা থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। থাকে না? স্যার বল, একটা কথা ছিল, বলছি যে জিএস পেপারটা আসে ওর একটা পেপারের মধ্যেই তো ম্যাথ আর জিএস টা থাকে কোশ্চেন গুলো। হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ তাহলে হ্যাঁ আমাকে যখন পেজ দেবে তখন কি আমি আগে ম্যাথ করে পরে জিএস করতে পারি? একদম, যেটা করবি আগে পুরোটা করবি, মানে জিএস করতে করতে জিএস এর মধ্যে অঙ্ক লিখে দিবি না। ঠিক আছে। গ্রুপ এ গ্রুপ বি করে থাকে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তার মানে দেখ, একটা অঙ্ক খাতার মেন যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে ডান দিকে রাফ থাকবে, আর বাকি যে যা কথাগুলো বললাম সে কথাগুলো তোরা বুঝলি। এবং একটা জিনিস মাস্ট, এটা আমাকে লিখতেই হবে প্রত্যেকটা অঙ্কের শেষে, এই পোর্শনটা উত্তর, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে? তো চল আমরা, আচ্ছা আমাকে একটা কথা বল ইদ্রিস, আমাকে একটা আইডিয়া দে। আমি কি করে, ওরা লিখছে কিরম ভাবে, মানে স্টুডেন্টরা কিরম করে লিখছে এটা আমি কি করে দেখবো? অনলাইন তো আমি ক্লাস নিয়ে নিচ্ছি। হ্যাঁ স্যার, মানে কোনো হোম টাস্ক দিলে এটার কথা বলছেন তো? না, আমি ধর এই কোশ্চেনটা দিলাম, এই হ্যাঁ কোশ্চেনটা তো ওরাও সলভ করবে, হ্যাঁ আমি এটা কি করে দেখবো? স্যার, এটা কি করে দেখবেন, সেখানে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যেটা করা হয়েছে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে, যে কোনো একটা হোম টাস্ক দিয়ে দেওয়া হলো, সেই হোম টাস্ক তারা গ্রুপে তারা আগে খাতায় করবে, খাতায় করার পরে তারা ছবি তুলে গ্রুপে শেয়ার করবে, আর সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা ধর আমার সাথে তোরা 19 জন ক্লাস করছিস, তো হ্যাঁ আমি একটা জিনিস দেখতে চাই, সবাই মোবাইল থেকে ক্লাস করছিস তো কম বেশি? হ্যাঁ হ্যাঁ স্যার। তোরা তোরা খাতায় যে অঙ্কটা করছিস, আমি একজনের নাম বলবো, সেই অঙ্কটা করার পরে অঙ্কটার ছবি তুলবি, তুলে একটু স্ক্রিনটা শেয়ার করবি যাতে আমি এখানে দেখতে পারি। ইদ্রিস, অসুবিধা নেই আচ্ছা তো ঠিক এতে? আছে। না স্যার, তারা যদি স্ক্রিনটা শেয়ার করতে পারে তবেই হবে, স্ক্রিন শেয়ার করে আবার স্টপ করতে হবে তাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি, মানে দেখ আমি নিজে স্যার করে, স্ক্রিনটা শেয়ার করব কি করে? স্ক্রিন শেয়ার করা যায় না, দেখ তো একবার, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি। আচ্ছা, যদি কেউ শেয়ার করতে না পারো, হুম। যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি স্ক্রিন শেয়ার করে কিভাবে আবার শেয়ার করতে হয় সেটা যদি দেখানো সম্ভব হয় তাহলে আমি দেখাবো। আচ্ছা একটা কাজ তো হতে পারে, আমি যার নাম বললাম সে ছবিটা গ্রুপে পাঠিয়ে দিলি, ঠিক আছে, ইদ্রিস গ্রুপ থেকে ছবিটা খুলে স্ক্রিন শেয়ার করে দিলি। আচ্ছা স্যার, সেটাই বোধহয় ভালো হবে, সেটাই ভালো হবে। সেটাই বেটার হবে না? তাহলে সেটাই ভালো হবে। ইদ্রিসকে গ্রুপটা খুলে দিতে হবে তো, লক করা আছে তো।
স্যার আরেকটাও তো হয়, যদি আমি ভিডিওটা অন করলাম আমি তো ব্যাক করে আপনাকে খাতাটা দেখাতেই পারি। হ্যাঁ, এবার সেটাই ভিডিওতে না কোয়ালিটি খুব ড্রপ করে, তুই কি লিখেছিস কি লিখিসনি আমি বুঝতে পারবো না, তাই জন্যই আমি স্ক্রিন শেয়ার করতে বলছি। আচ্ছা, আরেকটা ইসে আছে, ওইভাবে তো সম্ভব নয় মনে হয়, যে ক্যামেরা অন করে সে দেখাবে, না, সেটা তো এটাতে সম্ভব না ওটাই নাকি? প্রবলেম, কোয়ালিটি প্রচন্ড ড্রপ করে। স্যার পরে স্ক্রিন শেয়ার করাটা পরে একবার ট্রাই করলে হয়, এখন ঠিক করি আছে, না। আপাতত দেখা যাক, আপাতত যার নাম বলবো সে ছবিটা গ্রুপে পাঠাবি, ইদ্রিস স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখাবি, আমি তাহলে আমি ওই ছবিটার ওপরেই তোদেরকে কোথায় ভুল কোথায় ঠিক দেখিয়ে দেবো, ওকে? ঠিক আছে স্যার। আচ্ছা, যারা আমি গ্রুপটাই খুলে দিচ্ছি একটু জন্য। হুম, চলে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করে নিই, প্রপার খাতায় লিখে করবি যেরম ভাবে বলেছি। না হলে ইদ্রিস, ইদ্রিস হ্যাঁ স্যার, বলেন। ছবিটা আমায় পাঠা, সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কোশ্চেন লিখবো? হুম, কোশ্চেন লিখবি। না, কোশ্চেন লেখার দরকার নেই, কোশ্চেন তো থাকবেই, অঙ্কটা করবি।
স্যার উত্তরটা কি ভগ্নাংশে আসছে? না, স্যার এই উত্তরটা পাঠাবো কিসে স্যার? হয়ে গেছে। কার হয়ে গেছে সেই পাঠাবে। আমার তোর নাম স্যার কি? সুমন হ্যাঁ, মুখার্জি স্যার। সুমন। ইদ্রিস, সুমন ইদ্রিসকে মানে ইদ্রিসকে পাঠিয়ে দে সুমন। হ্যাঁ, আমাকে পাঠিয়ে দাও আমার নাম্বারে, আমি স্যারকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছিস? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়া দেখছি। এক সেকেন্ড দাঁড়া, আমি কোশ্চেনটা তোদের সামনেই নিই। দেখ, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস আবার? দেখ, এটা হচ্ছে সুমনের অ্যান্সার, সবাই দেখ। কি লিখেছে সুমন? সুমন লিখেছে প্রশ্নানুসারে 16.23% লাভ হয়েছে, অর্থাৎ 6 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ, বিক্রয় মূল্য 7 টাকা। এখানে কি লিখেছিস? এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য স্যার, বিক্রয় মূল্য স্যার। হ্যাঁ, 4900 টাকা। তাহলে 7 টাকা মানে 4900 টাকা হলে 6 টাকা মানে, এখানে বেশ কটা ভুল আছে। 1 নম্বর ভুল কি, ভালো করে দেখ সুমন। 6:7 যে রেশিওটা হয়, সেটার অ্যাকচুয়াল ভ্যালু 6x আর 7x হয়, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু তুই এরম ভাবে হুট করে 16.23% মানে 6 টাকা যদি হয়, তাহলে 7 টাকা আমরা এরম লিখতে পারি না। স্যার পাশে রাফে যে দেখাচ্ছি এটাতে কি কোনো রকম? লাভ নেই। আচ্ছা তুই যদি বলতিস 16.23% লাভ হয়েছে, কোশ্চেন যে দেখছে তুই যদি 6x আর 7x লিখছিস, তাও সে কিছুটা হলে নাম্বার দিত। কি বললাম বোঝা গেল? আচ্ছা স্যার। তুই 16.23% প্রফিট থেকে সেটাকে ডাইরেক্টলি 6 টাকা আর 7 টাকা তুই সিপি কোন কিসের বেসে ধরছিস সেটা তুই বলতে পারিস না। হ্যাঁ, 6 হলে 7 হয় আমরা জানি। আবার একটা ভুল দেখ, তুই 6 টাকা 7 টাকা ধরলি, ধরলে এখানেও টাকা লিখছিস, এখানেও টাকা লিখছিস, কোনো দরকার নেই তো। 7 টাকা কি কখনো 4900 টাকার সমান হতে পারে? তাহলে যে জিনিসটার দাম 4900 টাকা মার্কেটে, সেই জিনিসটা তো আমি 7 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারতাম। তাহলে এথিক্যালি এই কথাটা ভুল, এই কথাটা ঠিক না। হ্যাঁ, এটাকে তুই কি লিখতে পারতিস? এটাকে তুই লিখতে পারতিস 7 ইউনিট মানে 4900 টাকা, এই কথাটা ঠিক ছিল। বা 7 অংশ, ইউনিট তো ইংলিশ হয়ে গেল, 7 অংশ ইকুয়ালস টু 4900 টাকা, এই কথাটা ঠিক ছিল।
আচ্ছা, সুতরাং মেশিনটির ক্রয় মূল্য 4200 টাকা। একটা লাইন মিস হয়ে গেছে এখানে, আমাদের উত্তরটা মিস হয়ে গেছে, কোশ্চেনে কোথাও উত্তর নেই। এই কোশ্চেনটা যদি তুই সলভ করতিস, তোকে 5 থাকলে পরীক্ষক 1 নাম্বার দিত। বোঝা গেল সুমন ভুলগুলো? আমি কিন্তু কাউকে মানে 1 পাবি বলে কিছু বলছি না, আমি বলছি তোর কোন কোন জায়গাগুলো ভুল হলো, এবং সবাই যারা ক্লাস করছিস তারা দেখতে পাচ্ছিস কোন কোন জায়গাগুলোর ভুল হয়েছে। হ্যাঁ স্যার। এবার দেখ, আমি এই অঙ্কটা কিভাবে করব। আমি লিখব, ধরি ক্রয় মূল্য x টাকা। এবার 16.23% ইনক্রিমেন্ট হয়েছে। প্রশ্নানুসারে দাম বৃদ্ধি হয়েছে আহা দাম বৃদ্ধি হয়েছে 16.23%। প্রশ্নানুসারের পরেই আমাদের আসবে সুতরাং। সুতরাং তুই নতুন দামও লিখতে পারিস। নতুন দাম বিক্রয় মূল্য তো না, x প্লাস 16.2/3% অফ x, এত টাকা। বা নতুন দাম x প্লাস 1/6 ইন্টু x টাকা। এবার দেখ, এইবার আসবে আমার রাফের কাজ। ধর তুই এই জায়গাটা রাফ লিখেছিস, এইখানে এবার এই জিনিসটা পুট হবে যেটা তুই করেছিস। 16.23% মানে 50/3%, 50/3 ইন্টু 100 1/6। তাই জন্য আমি 16.23% অফ এক্স কে ডাইরেক্ট 1/6 এক্স বলতে পারছিস। বুঝতে পারলি রাফে আমি কি দেখালাম? তার মানে এখানে আবার তুই কি লিখবি? স্যার বল। বলছি যে আমি এক্স না ধরে আমি যদি ফর্মুলা ইউজ করি তাহলে কি সমস্যা হবে? বাট এটা আমাদের জানতে হবে, এটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা না কোনো শর্টকাট ফর্মুলা। স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা নিয়ে আমি কথা বলছি, কোনো শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারবো না, স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা ইউজ করতে পারবো। স্যার আমি না 100 ধরে করেছি, একবার পাঠাবো বা স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ কর কর, দাঁড়া আমি এই কোশ্চেনটা একটু সলভ করে নিই। তার মানে এই, স্যার বলছি আমি যে ক্রয় মূল্যের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা ধরে করেছি। হ্যাঁ দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা, তাহলে করতে পারবি। আচ্ছা তার মানে আবার এখানে বা আসবে, আবার এখানে বা আসবে, তার মানে নতুন দাম কত হবে? 7x/6। এবার আমাদের আবার লিখতে হবে প্রশ্নানুসারে 7x/6 ইকুয়ালস টু 4900 টাকা। x ইকুয়ালস টু 6 ইন্টু 4900/7। x ইকুয়ালস টু 4200।
এবার আসবে উত্তর। বস্তুটির বা দ্রব্যটির, যা বলবি, মেশিন, সরি, মেশিনটির ক্রয় মূল্য হলো 4200 টাকা। লিখলি? এবার কোশ্চেনটা প্রথম থেকে একবার দেখবি। কি দেখবি? কোথায় কি মিস হয়েছে। ক্রয় মূল্য, হ্যাঁ আমি ইউনিট লিখেছি, তার মানে এটা ঠিক আছে। তারপরে আমি দেখ টাকা লিখেছি, ঠিক আছে। আমি এখানে টাকা লিখেছি, ঠিক আছে। টাকা মিস করেছি, লিখে দিলাম, এবার ঠিক হয়ে গেল। টাকা লিখে দিলাম, এবার ঠিক হয়ে গেল। না, আমি এখানে 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 টাকা লিখিনি, হ্যাঁ এখানে আমি লাস্টে টাকা লিখেছি। এবার তুই পুরো 5-এ 5 পাবি। স্যার আর একটা অঙ্ক পাঠিয়েছে, ওটা কেউ দিল এখন। স্যার দেখছি আমি পাঠিয়েছি। দেখছি, বল। অ্যাপ্রোচ বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ধরি মেশিনের দাম 100 টাকা, বৃদ্ধি পেয়েছে, সুতরাং সুতরাং দেখ, আচ্ছা এইখানটায় ভুল, আদারওয়াইজ ঠিক আছে। সুতরাং মানে কি? মানে সুতরাং আমরা কখন ইউজ করি? সে অতএব দিয়েছি ওটা। অতএব, আচ্ছা বল, অতএব কখন ইউজ করি? আচ্ছা, ওটা মানে যদি আমাকে উল্লেখ না করতো তাহলে আমি অতএব দিতে পারতাম। তাহলে এই জায়গাটা ভুল হচ্ছে। অতএব বা সুতরাং একটা ফাইনাল মানে একটা স্টেটমেন্টের পর আসবে, বুঝলি? ধর এইখানে যেটা লিখবি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 16, মানে প্রশ্নানুসারে মানে প্রশ্নের অনুসারে, প্রশ্নের অনুসারে 16.23% বৃদ্ধি পেয়েছে, এটা লিখতে পারবি। এরপরে আসবে অতএব। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে ইকুয়ালস টু 16.23%, পার্সেন্ট ইজ ইকুয়ালস টু 1/100 টাকা। আচ্ছা, এইটাকেও আমি তুলছি, সবাই দেখ। এখানে যে ভুলগুলো আছে সেটাও দেখা উচিত সবার। এক second। দেখ, তোরা অঙ্ক সবাই পারিস, কিন্তু অঙ্ক কি করে লিখতে হয় এটা শেখার দরকার। এটা এটা কার খাতা চেক করছি আমি? তার নাম কি? স্যার আমি পৌরাণী। কি নাম? পৌরাণী। আরেকবার বল। পৌরাণী। আচ্ছা শোন, পার্সেন্টেজ মানে কি 1-এর 100 টাকা? এটা কি জেনারেলাইজ ফর্ম? কোথাও যদি স্যার আসলে স্যার পার্সেন্টেজ মানে 1/100 লিখতে গিয়ে ওটা যদি দেখলাম ইউনিট কি দেবো কি কনফিউশন হয়ে গেল, নিয়ে টাকা দেখো লিখে না, দিয়েছি। জেনারেলাইজ ফর্মে কোনো ইউনিট আসবে না। পার্সেন্টেজ যদি সব জায়গায় টাকা হয় তাহলে আমি টাকা লিখবো, পার্সেন্টেজ তো সব জায়গায় টাকা না। অ্যান্ড এই যে পার্টটা তুই করেছিস সেটা খাতায় থাকবে না, এটা কোথায় থাকবে? এটা রাফে রাফে। থাকবে। হ্যাঁ, এটা রাফের পার্ট। হলো? বৃদ্ধি হয়েছে মেশিনের দাম। দেখ, এটা কি বৃদ্ধি, আচ্ছা বৃদ্ধি হয়ে মেশিনের দাম হয়েছে, ঠিক আছে। সুতরাং একদম ঠিক, এটা একদম রাইট। 100 প্লাস
100+100 গণিত 1/6। একদম ঠিক আছে, সেটা তুই লিখেছিস 600/7 টাকা, একদম ঠিক। সুতরাং, না এখানে সুতরাং আসছে না, এখানে প্রশ্নানুসারে আসছে। কেন প্রশ্নানুসারে আসছে? এই যে 4900 টাকা, এটা কোথায় বলা আছে? প্রশ্নে বলা আছে তো, হ্যাঁ। তাই জন্য এখানে কি আসবে? প্রশ্নানুসারে আসবে। প্রশ্নানুসারে 700/6 টাকা ইজ ইকুয়ালস টু 700/6, এটাকে না টাকা ধরিস না, এটাকে অংশ ধর। এটা টাকা না ধরে অংশ ধর। তার মানে এটাও তোর অংশ আসবে, টাকা না ধরে অংশ আসবে। কিন্তু স্যার আমি যে লিখছি বৃদ্ধি হয়ে মেশিনের দাম হয়েছে। হ্যাঁ, দামকে তুই অংশ ধরতেই পারিস। ইউনিট তো আমাদের মানুষের সৃষ্টি করা জিনিস না। যখন ধর পৃথিবী তৈরি হয়েছিল তখন কি কোনো ইউনিট ছিল? ইউনিট আমি আমাদের প্রয়োজন অনুসারে এনেছি। তো আমি মেশিনের দামকে 100 অংশ ধরতেই পারি, সেই প্রত্যেকটা অংশের ভ্যালু 5 টাকা করে হতেই পারে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। তার মানে 700/6 অংশ, এত লেখার দরকার নেই। 700/6 প্রশ্নানুসারে যখন লিখে দিচ্ছি, তার মানেই হচ্ছে অর্থাৎ নতুনের বিক্রয় মূল্যের কথাটা তুই অলরেডি লিখে দিচ্ছিস, কারণ এটা কোথায় বলা আছে? এটা প্রশ্নে বলা আছে, সেটা এক্সামিনারের কাজ মিলিয়ে নেওয়া প্রশ্নে বলা আছে নাকি। তার মানে এই জায়গাটা তুই কি লিখবি? 700/6 অংশ ইজ ইকুয়ালস টু 4900। সেখান থেকে এক অংশর ভ্যালু আসবে, সেখান থেকে 100 অংশর ভ্যালু আসবে। তারপরে যেটা লিখতে হবে, অতএব আমরা ধরেছিলাম মেশিনের দাম 100 অংশ, সেই জন্যে মেশিনের দাম হবে 4200 টাকা। তারপর উত্তরে আসবে প্রথমে মেশিনের দাম ছিল 4200 টাকা। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেনটা করে ফেল। আচ্ছা, আরেকটা জিনিস তোদেরকে বলে রাখি, কোশ্চেন তোদের কিন্তু ইংলিশে থাকবে, বাংলায় থাকবে না। ঠিক আছে? ধর তোর মাথায় ইনকাম ট্যাক্সের বাংলা টার্মটা আসছে না, তুই কি লিখবি? তুই এরম লিখবি, তুই স্যার, বাংলায় লিখিস। আগামী সপ্তাহে যে শনিবারে ক্লাস হবে, সেখানে আজকের যে ক্লাসে যেটা বোঝালেন ওটা একটু যদি সংক্ষেপে আগামী ক্লাসে বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হবে, কেননা আজকে স্টুডেন্ট মানে অনেক রেগে গেছে। কেন রেগে গেছে? ওই যে ক্লাসের লিঙ্কটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তা তারা লেট করে কেন ঢোকে, এটাও তো তাদেরকে বুঝতে হবে। ওটা বলে দিয়েছি আগে তবু। সব জায়গার তো একটা নিয়ম থাকে, তাদের তো এটাও বুঝতে হবে কি একটা টাইমে স্টার্ট করার জিনিস তুমি আধ ঘন্টা পরে জয়েন করতে পারো না। করো, কোশ্চেনটা কর।
আচ্ছা, কেউ অঙ্ক পাঠালে আমাকে বলবে। এই অঙ্কটা দেখ, শর্টকাটে তোরা সবাই করতে পারবি। এই অঙ্কটাকে লিখে কিভাবে করবি? স্যার 18% উত্তর। না রে, উত্তর 5%। কেউ লিখেছিস? দেখ, দেখ আমরা জানি এই এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, লিখে নিবি এরম ভাবে। আমরা জানি আমরা কি জানি, I ইকুয়ালস টু, এখানে কি দেখ, আমার মাথায় এখন এই টার্মটা আসছে না, নেট ইনকামের বাংলাটা আসছে না। আমি কি লিখবো? নেট ইনকামই লিখে দেবো বাংলায়, নেট আয় লিখবো প্লাস আয়কর। লিখলি? প্রশ্নানুসারে আয়কর পরিবর্তন হয়নি, এই সরি, আয় পরিবর্তন হয়নি। ধ্যাত্তেরি। দাঁড়ি। সুতরাং যত টাকা আয়কর বৃদ্ধি পেয়েছে, ঠিক তত টাকাই নেট আয় হ্রাস পেয়েছে। এইবার চলে যাবি রাফে। এখানে লিখবি আয়, এটাকে এরকম করে লিখবি ধ্রুবক। ধ্রুবক মানে কি? যেটা পরিবর্তন হচ্ছে না, ইজ ইকুয়ালস টু নেট আয় প্লাস আয়কর। এবার এখানে যদি তুই লিখে দিস নেট আয়কে একটা অ্যারো দিয়ে প্লাস এক্স, তাহলে এখানেও অ্যারো দিয়ে তোকে মাইনাস এক্স লিখতে হবে। এটা কোথায় থাকবে? এটা রাফে থাকবে। তার মানে আমি এক্সামিনারকে বুঝিয়ে দিলাম আমি কি বলতে চাইছি। আমার ভাষায় যদি ব্যাপারটা স্পষ্ট নাও হয়, এক্সামিনার আমার রাফ ডান দিকে দেখে নিল,
আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি আমার আয়ের ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে, তাহলে আমার আয়কর যদি এক্স টাকা বৃদ্ধি পায়, তাহলে নেট আয়কেও এক্স টাকা কমতে হবে। বোঝা গেল? তাহলে এবার তুই কি লিখবি? সুতরাং, আবার সুতরাং আয়করের 19% ইজ ইকুয়ালস টু নেট আয়ের 1%। ঠিক আছে? এর পরের লাইনে কি হবে? বা এরম ভাবে আয়করের 19% লিখিস না, এটাকে এরম ভাবে লেখ। তারপরে এখানে লিখবি বা আয়কর ডিভাইডেড বাই নেট আয় ইকুয়ালস টু 1/19। তারপরে লিখবি সুতরাং আয়কর ইজ টু নেট আয় লিখে নিলি। এবার লিখবি ধরি আয়কর এক্স টাকা, নেট আয় 19x টাকা। ব্র্যাকেটে লিখবি এক্স হলো সমানুপাতিক ধ্রুবক। সুতরাং আই ইকুয়ালস টু এক্স প্লাস 19x, আবার লিখবি আই ইকুয়ালস টু 20x টাকা। একটা এখানেও টাকা আসবে, এখানেও টাকা আসবে। হলো? এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি এখানে লিখছি, এরপরে এখানে লিখছি, তোরা পরের পেজে লিখবি। লিখবি আমরা জানি আয়করের হার আয়ের ওপর নির্ণয় করা হয়। সুতরাং আয়করের হার এক্স, আয়করের হার ইকুয়ালস টু লিখবি এরম ভাবে আয়কর বাই আয়
ইন্টু 100, সেখান থেকে আবার একটা সুতরাং পড়বে, আবার লিখবি আয়করের হার, আয় মানে আয়কর মানে এক্স, আয় মানে 20x ইন্টু 100, তাহলে কত আসবে অ্যান্সার? 5%। তারপরে আমার আসবে এখানে উত্তর, এবং তোরা জানিস উত্তরে কি লিখবি তোরা, বল সবাই বুঝতে পারলি? যে জিনিসটা আমরা শর্টকাটে করি সেই জিনিসটাই আমরা করলাম শুধু লিখে। ক্লিয়ার হলো সবার? একটু জানাবি কমেন্ট সেকশনে। হ্যাঁ স্যার। তাহলে কোথায় পার্থক্যটা তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ আর ম্যাথের? আচ্ছা, কিছু কিছু ম্যাথ অবজেক্টিভে, এই ম্যাথ গুলো অবজেক্টিভে খুবই সহজ, কিন্তু এই ডিটেলস লিখতে কালঘাম ছুটে যাবে এত, মানে এগুলো। দেখ অবজেক্টিভে একটা কোশ্চেনে, হ্যাঁ হ্যাঁ অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কিছু টার্ম আমাদের ইউজ করতে হবে। আমরা জানি প্রশ্নানুসারে, সুতরাং, অতএব, এই চারটে জিনিসকে প্রপারলি যদি ইউজ করতে পারিস লেখা হয়ে যাবে। ওকে, স্যার অনেক কিছুই জানি না, প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। তাই জন্যই তোদেরকে কি বললাম, আমি তো নিজে সলভ করবই, কিন্তু তোদের এক একটা লেখা সামনে রাখবো, রেখে কোথায় কোথায় তোদের ভুল হচ্ছে তোদের চোখের সামনে দেখাবো, তারপর সলভ করব। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল, আজকে আমরা এত অবধি রাখছি ক্লাস। প্রথম আচ্ছা স্যার, বল। এই ক্লাসের রেকর্ডটা শীঘ্রই দিয়ে দেবেন। আর যারা বর্তমানে ক্লাসে রয়েছে তোমাদের জন্য বলছি, এই যে তোমরা আজকে ক্লাসে প্রথমেই জয়েন করেছো, তোমরা অবশ্যই যেটা বুঝিয়েছেন স্যার কিছুটা না হলেও বুঝতে পেরেছো। এবার যারা জয়েন আধা ঘন্টা পরে যদি জয়েন করতে, তবে যেটা প্রথমে করিয়েছিল সেটাই আবার জিজ্ঞেস করতে। এইটার কারণেই আজকে এমনটা করা হয়েছে। আর এবার যদি সেরকম হয় তাহলে আমাকে লিঙ্ক রেখে দিতে হবে, আমার কোনো কিছু করার নেই। প্রথম 20 মিনিট লিঙ্কটা রেখে দেবে, প্রথম 20 মিনিট, তারপরে না হলে দরকার নেই। আচ্ছা দেখ, আমি তোদের বাড়িতে সলভ করার জন্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা কোশ্চেন দিলাম। তোরা যেটা শিখেছিস সেরম ভাবেই সলভ করবি। নেক্সট ক্লাসে আমি আমি যখন ক্লাস শুরু করব, এক একজনের নাম বলবো, সে তার সলিউশন পাঠাবি, আমি সেই সলিউশনটা আগে এখানে ফেলবো, ফেলে ভুল ঠিক দেখবো, দেখে আমি কিরম ভাবে সলিউশন হবে সেরম ভাবে করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, এটা নিয়ে একটা ইসে করা যায়। আপনি যেটা দিলেন অঙ্কটা, এটা অঙ্ক তারা পরে গ্রুপে শেয়ার করে দিবে। আর গ্রুপে শেয়ার করে দিলে আর আপনাকে ওই গ্রুপে আমি অ্যাড করিয়ে দেবো। তারপরে আপনি দেখবেন আর যেটা ভুল হবে সেটা তাদেরকে বলে দিবেন। অঙ্কগুলো কি গ্রুপে পাঠিয়ে দিবেন? না, আমি কি বলছি বলতো, যখন দেখ এইটা যদি আমার কাছে একটা অ্যান্সার থাকে, যেমন এই অ্যান্সারটা সুমন লিখলো, এই অ্যান্সারটা যদি আমি কোশ্চেন করানোর সময় শো করতে পারি, তাহলে কিন্তু এটা শুধুমাত্র সুমনের কোথায় কোথায় ভুল হচ্ছে না, এই ভুলগুলো সবাই করে থাকবে, কমন ভুল। এই ভুলগুলো তোরা দেখতে পাচ্ছিস, প্লাস ডান দিকে যে সলিউশনটা দেখতে পাচ্ছিস সেটা বুঝছিস। আমি এই কারণেই এখানে দেখ টাকা কথাগুলো ইনিশিয়ালি প্রথমে লিখিনি, পরে লাল কালি দিয়ে লিখেছি যাতে তোদের মাথায় ঢোকে কি এখানে আমাদের টাকা লিখতে হবে। আমি ডেসক্রিপটিভ ক্লাসটা ঠিক এইভাবেই করাতে চাইছি। বাঁ দিকে আমার একটা অ্যান্সার থাকবে, ডান দিকে তার পারফেক্ট অ্যান্সার থাকবে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, এটাতেও বোঝা যাচ্ছে, মানে ক্লিয়ার হয়ে যাবে আমার কোথায় ভুলটা আছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো ওটাই করছি, আমাকে তুই গ্রুপে অ্যাড করে দিস। আমি নয় আমি প্রত্যেকের একটা 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 করে অ্যান্সার তুলে নেবো এখানে। ঠিক আছে, সেই অ্যান্সারগুলোর রেসপেক্টে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে স্যার। এবং যে যে অ্যান্সারগুলো পাঠাবি তার নাম লিখে পাঠাস, তাহলে আমার দেখতে সুবিধা হবে এটা কার অ্যান্সার সেটা আমি বুঝতে পারবো। ওকে স্যার, হোমওয়ার্কের যে কোয়েশ্চেন গুলো ওগুলো গ্রুপে দিয়ে দেবেন তো? আমি তো এই পিডিএফটা ক্লাস শেষের পরেই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, চলো টাটা। হুম।
লিভ করলাম রে আমি।